সময় কাটাতে চাও, সাথে থাকবে হাতে চায়ের কাপ আর এরকম সুন্দর পাহাড়। ব্যালকনি থেকে বেরোলেই এরকম পাহাড় দেখতে পারবে। তোমাদেরকে বলবো সমস্ত ডিটেলস এই অফবিট জায়গাটার ব্যাপারে। সো ভিডিওটা পুরো নিশ্চয়ই দেখো, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সো চলো লেটস এক্সপ্লোর কাকড়াঝোড়। আগের এপিসোডে তোমরা দেখেছিলে ঘাটশিলার সাইট সিন, এবং ঘাটশিলার ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমরা সেই এপিসোডে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা রওনা দিই কাকড়াঝোড়ের উদ্দেশ্যে, আর এই ভিডিওটা, এই ব্লগটা সেই সম্পর্কিত। সো ঘাটশিলার সাইট সিন কমপ্লিট করে আমাদের প্ল্যান ছিল যে আমরা তারপর যাব কাকড়াঝোড়ের আমাদের হোমস্টেতে, আর তারপরে ওখানে লাঞ্চ করে বেরিয়ে যাব কাকড়াঝোড়ের সাইট সিনগুলো করতে। সো চলো তোমাদেরকে আগে আমাদের হোমস্টেটা দেখাই। দেখাতে দেখাতে বলি যে আমাদের হোমস্টের নাম হচ্ছে ধিতাং হোমস্টে, যেটা আমলাসোলে রয়েছে। আর এটা খুঁজে পাওয়ার পেছনে একটা গল্প রয়েছে, সেটা তোমাদেরকে একটু ছোট করে বলি। আমাদের প্রথমে ঝিনুক ক্যাম্পে থাকার কথা ছিল। তোমরা যারা প্ল্যান করছো এখানে আসার, তারা নিশ্চয়ই জানো ঝিনুক ক্যাম্পের সম্বন্ধে। তো ঝিনুক ক্যাম্পের সজল আঙ্কেল, তার নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওনার সাথে আমাদের কথা হয়েছিল। তখন একটাই রুম অ্যাভেলেবেল ছিল, আর আমরা বলেছিলাম যে ওটা রেখে দিতে, কিন্তু সমস্যাটা হয় যে আমরা তখন কনফার্ম করিনি, বিকজ আমাদের কতদিনের প্ল্যান এটা আমরা জানতাম না, আর কোন ডেটে আমরা এক্স্যাক্টলি কাকড়াঝোড়ে যাচ্ছি সেটাও আমরা জানতাম না, যেহেতু এটা একটা লং ট্রিপ করেছিলাম আমরা। কেওনঝড়, কাকড়াঝোড়, ঘাটশিলা, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি, এত কিছু রয়েছে আমাদের এই ট্রিপটাতে। তো এর জন্য আমরা তখন কনফার্ম করিনি। তারপরে যখন বিকেলে ওনাকে ফোন করি, উনি তখন ওই রুমটা অন্য একটা গ্রুপকে দিয়ে দেন। তো ওর জন্যে আমরা ঝিনুক ক্যাম্পে থাকতে পারি না, কিন্তু সজন আঙ্কেলই আমাদেরকে ধিতাং হোমস্টের ব্যাপারে বলে, আর আমরা কন্ট্যাক্ট করে বুক করি। ওখানে গিয়ে আমাদের পরিচিতি হয় দীপঙ্কর আঙ্কেলের সাথে, আর ভীষণ সুন্দর ওখানে আতিথেয়তা ওনাদের, একটা ওয়েলকামিং বিহেভিয়ার, আর ভীষণ আমাদের ভালো লাগে রুমসগুলো। রুমস থেকেও বেশি ওখানকার পরিবেশটা মন ছুঁয়ে যাওয়ার মতন। রুম থেকে বেরোলেই ব্যালকনি থেকে পাহাড় দেখতে পারবে তোমরা। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, সময় কাটানোর জন্য খুব ভালো। এই যে চেয়ারগুলোতে বসে সময় আরামসে কাটানো যাবে এই পাহাড় দেখতে দেখতে। নদী টদি হবে। ধিতাং হোমস্টের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ফুডিং লজিং মিলিয়ে ওরা চার্জ করে 1500 করে পার ডে পার পারসন, আর একটু বার্গেনিং করে নিই। বাথরুমটা স্পেশিয়াস আছে, গিজার, ওপরটা দেখো বাঁশ দিয়ে করা। মাড হাউসের মতো হোমস্টেটা। এছাড়াও আরও কটা হোমস্টে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, যেরকম করম হিল ভিউ হোমস্টে, চারমূর্তি হোমস্টে, মাহাতো হোমস্টে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, কাকড়াঝোড়ে থাকার ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু কাকড়াঝোড়ে আসবে কি করে সেটাও একটু বলে দিই। কাকড়াঝোড়ে পৌঁছানোর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হতে পারে হয় ঘাটশিলা নয় ঝাড়গ্রাম। ঘাটশিলা থেকে কাকড়াঝোড়ের দূরত্ব মোটামুটি 23 কিলোমিটার মতন, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। আর ঝাড়গ্রাম থেকে সেটা হচ্ছে 61 কিলোমিটার মতন, তোমাদের 2 ঘন্টা মতন লেগে যাবে কাকড়াঝোড় পৌঁছাতে ঝাড়গ্রাম থেকে। এবার একটু বলে দিই কী কী ট্রেন আছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছানোর ট্রেন রয়েছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 12021, ইস্পাত এক্সপ্রেস 22861, স্টিল এক্সপ্রেস 12813, ক্রিয়া যোগা এক্সপ্রেস 18615, সম্বলেশ্বরী এক্সপ্রেস 18005। তো এই ট্রেনগুলোর মধ্যে থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ছাড়া বাকি ম্যাক্সিমাম সব ট্রেনগুলোই ঘাটশিলাও যায়।
এটা আমাদের লাঞ্চ, ভাত, এটা একটা তরকারি, আলু ভাজা, আর এটা মাছ, আর এটা এখন ডাল দিয়েছে। পেঁয়াজ নিয়ে নাও, লেবু নাও, পেঁয়াজ লেবু লঙ্কা সব দেওয়া। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি, খাওয়া উপভোগ করছি, এনজয় করছি। কটেজে চাটনি আর ওখানে মানুষ থাকে, পাহারা দেওয়া হয়। যে এই জমিগুলোতে না, এই যে হাল বাওয়া চলছে না, এরপরে এটা ধান ইয়া হবে, ধান চারাটা পুঁতবে। তারপরে যখন ধান গাছটাতে আস্তে আস্তে বড় হয়, যখন ধানটা যে ফলনটা শুরু হবে, তখন থেকে হাতি জঙ্গল থেকে ঢল নামে আসবে। আজকে বুঝতে পারবেন না, কালকে ওই জঙ্গলের রাস্তাটা যখন দিয়ে যাবেন তখন বুঝতে পারবেন। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি আশেপাশের সাইট সিনগুলো কভার করতে। সর্বপ্রথম আমাদের সাইট সিন স্পট ছিল কেতকি লেক। এটা সরকারি গেস্ট হাউস, লোক থাকে। আমাদের কাকড়াঝোড়ের সাইট সিনে প্রথম স্পট হচ্ছে কেতকি লেক। আমরা এসেছি কেতকি লেকে। এটা মেবি একটা আর্টিফিশিয়াল লেক। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। কাকড়াঝোড় থেকে কতক্ষণ লেগেছে? মোটামুটি আধ ঘন্টা মতন লেগেছে আমাদের ক্যাম্প থেকে, কাকড়াঝোড়ের ক্যাম্প থেকে। হ্যাঁ, তো এখন আমরা এটা দেখার পর আই থিঙ্ক ধাঙ্গি কুসুম যাব। যাই হোক, বাট এখানে মানে পরিবেশটা দেখে তোমাদেরকে বলতে পারি ঘন্টার পর ঘন্টা কাটানো যায় বসে এরমভাবে। এখানে গরু চড়াচ্ছে স্থানীয় লোকেরা, তো সেটাও দেখছি বসে বসে। আর পুরো ফাঁকা, কেউ নেই, পুরো নিরিবিলি। তোমরা যখন পারো আসো। এসে আমরা এখন দুপুর নাগাদ এসছি, 3:30 মতন বাজে মনে হয়। এসে আমরা এই লেকটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো বেশ ভালো লেকটা, তোমরা এসে নিশ্চয়ই ভিজিট করো। এই লেকটি বেলপাহাড়ি এবং কাকড়াঝোড়ের কাছে অবস্থিত একটি শান্ত অদ্ভুত পর্যটন কেন্দ্র। এটি তার স্বচ্ছ জল এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে পাহাড় এবং বন। ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব 56 কিলোমিটার আর বেলপাহাড়ি থেকে এর দূরত্ব 18 কিলোমিটার। আর কাকড়াঝোড় থেকে আধ ঘন্টা মতন লাগে এখানে পৌঁছাতে। কেমন লাগছে কেতকি লেক? দারুণ লাগছে কেতকি লেক। মানে কেতকি লেকের চেয়ে বেশি কিন্তু, দাঁড়াও পড়ে যাবে, লেকের চেয়ে বেশি কিন্তু এই সবুজের দিকে চোখটা যাচ্ছে না। মানে লেকটা যতটা গাছপালা, জমি আর লেকটা দূরে, সব মিলিয়ে মনে হচ্ছে যেন এখানে চুপ করে পাটা মেলে ঘাসের মধ্যে বসে থাকি। একদম মানে অনেকক্ষণ সময় কাটাই এখানে বসে বসে, একটু চা খাই, মানে একটু বেশ গল্প টল্প করি, সবাই মিলে একসাথে আড্ডা মারি। ভীষণ সুন্দর জায়গাটা। এইসব জায়গায় না এসে অল্প একটু সময় ওই বুড়ি ছুঁয়া করে মানে চলে যেতে ইচ্ছা করে। আমরা আসলে শহরে থাকি, তো এইসব জায়গা তো এরকম ফাঁকা, এত সুন্দর লেক, এত সুন্দর সবুজ আমরা তো পাই না। আসলে মনে হয় কি বেশ অনেকক্ষণ সময় কাটে। টাইমটাও তো শর্ট না, একদিনের মধ্যে অনেক কিছু কভার নিয়ে যাওয়ার তাড়া থাকে, সেই জন্য সম্ভব না এটুকুতেই ইচ্ছা পূরণ করার। কিছু উপায় নেই, এর থেকে আর বিকল্প কিছু নেই। চলো পরের স্পটে যাবো আবার। হ্যাঁ, তোমাদেরকে পরের স্পটটা দেখাই এবার। কেতকি লেক থেকে 17 থেকে 20 মিনিট পর আমরা পৌঁছাই ধাঙ্গি কুসুমে। আমরা পৌঁছালাম ধাঙ্গি কুসুমে হুদহুদি ওয়াটারফল। ধাঙ্গি কুসুম কাকড়াঝোড় থেকে পৌঁছাতে লাগে 42 মিনিট মতো।
ধাঙ্গি কুসুম আবার বেলপাহাড়ি থেকে পৌঁছাতে 37 মিনিট মতন লাগে। এটা হলো ঝাড়গ্রাম জেলার একটি নতুন অফবিট পর্যটন কেন্দ্র। আমরা আবার হাঁটা শুরু করেছি ধাঙ্গি কুসুমের এখানেও ফলসটা দেখতে তোমাদেরকে হাঁটতে হবে দেখার জন্য কিছুটা। এটি বেলপাহাড়ি এবং কাকড়াঝোড়ের কাছে অবস্থিত এবং ঝাড়খণ্ড সীমান্তের কাছে অবস্থিত একটি সুন্দর স্থান। এখানকার প্রধান আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এখানকার জলপ্রপাত, যেটা হুদহুদি ওয়াটারফল মানে হুদহুদি জলপ্রপাত নামেও পরিচিত, এবং পাহাড় ঘেরা মনোরম পরিবেশ। হুদহুদি ওয়াটারফল বা হুদহুদি জলপ্রপাত স্বাভাবিকভাবে বর্ষাকালে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি জঙ্গলমহলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই জলপ্রপাতটার জলের সোর্সটা হচ্ছে ঘাগড়া রিভার। সো এখানে আসার পর পার্কিং থেকে তোমাদেরকে 200 থেকে 300 মিটার হাঁটতে হবে, কিন্তু পুরোটাই পাথুরে রাস্তা। তবে ওয়াটারফলটা এমন পজিশনে রয়েছে, আসার পর বুঝতে পারবে তোমরা যে নামার উপায় থাকলেও পাথর রয়েছে, মানে তুমি নামলেও নড়তে পারবে না, এমন একটা পজিশনে রয়েছে। সেখান দিয়ে ভালো করে ওয়াটারফলটা দেখাও যাচ্ছে না। আর তার মধ্যে জানি না কেন আজকে আমাদের লাকটা হয়তো খারাপ, সব জায়গায় একটা বাঞ্চ অফ গ্রুপ অফ কি বয়েস পাচ্ছি যারা খালি কি বলবো চান করে বেড়াচ্ছে, চিল্লাচ্ছে, তো মজা করছে। তো ওখানে আমরা ঠিক করে ফ্রিলি তুলতেও পাচ্ছি না ছবি ভিডিও, বা তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, পুরো জায়গাটাই ঘিরে রয়েছে ওরা। তো যাই হোক, তবে কেওনঝড়ে যে ওয়াটারফলসগুলো আমরা দেখেছিলাম সেখানে কিন্তু স্পেস ছিল, দাঁড়ানোর স্পেস ছিল, আর ভালো করে ভিডিও ছবি তোলার স্পেস ছিল, আর সাথে ক্রাউডটাও কম ছিল। কিন্তু এখানে সেরকম না। তো এই একটা আমাদের, এটা কম্পেয়ার করছি না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করলাম। ধাঙ্গি কুসুম থেকে আমাদের এবারে পরের স্পট ছিল রঙিন পাহাড় বা খাদান ডোংরি, যেটা পৌঁছাতে ধাঙ্গি কুসুম থেকে 20 মিনিট মতন লাগে। কাকড়াঝোড় থেকে খাদান ডোংরি পৌঁছাতে 43 মিনিট মতন লাগে। যদিও রঙিন পাহাড় বা খাদান ডোংরি বেলপাহাড়ির সাইট সিইং এর আন্ডারে পড়ে, কিন্তু আমরা যেহেতু কাকড়াঝোড়ের সাইট সিইং করার জন্য কেতকি লেকের ওই দিকে মানে ওই রাস্তাটায় গেছিলাম, ওর জন্য কেতকি লেক ধাঙ্গি কুসুমের রাস্তার মধ্যেই মানে ওই রুটের মধ্যেই পড়বে তোমাদের খাদান ডোংরি। তো ওর জন্যে আমরা এই ভিডিওতেই তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এছাড়াও বেলপাহাড়ি সাইট সিইং এর ওপর একটা সেপারেট ভিডিও তো বানাবোই আমরা, আর সেটাও ছাড়বো, দেখে নিও তোমরা। ওর মধ্যে সমস্ত বেলপাহাড়ি সাইট সিইং এর স্পটসগুলোর ব্যাপারে ইনফরমেশন থাকবে। তবে কপালটা খারাপ ছিল, কেন কি এত মেঘ করে যখন আমরা যাচ্ছিলাম খাদান ডোংরির দিকে, আর ঝমঝম করে বৃষ্টি নেমে যায় ওই টাইমটাতেই। তো এখন আমরা রঙিন পাথর খাদান ডোংরির ওখানে এসেছি। এখানে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটার এই পাশে 3টে বাড়ি রয়েছে, ওটাই হচ্ছে সাইন যে, আর ওই 3টে বাড়ির অপোজিটে একটা রাস্তা চলে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলে তোমাদের প্রায় 200-300 মিটার পরে একটা পুকুর পড়বে, তার ডান দিক দিয়ে যেতে হবে 800 মিটার বা 1 কিলোমিটার মতো, তারপরে নিচে নামতে হবে। নিচে নামলে তোমরা ওই রঙিন পাথরটা দেখতে পারবে। কিছু না, একটা পাথর রয়েছে, ওই পাথরের কালারটা একটু ডিফারেন্ট আর কি, মানে ডিফারেন্ট কালারের পাথর। বাকি এমনি রঙিন পাথর, রঙিন পাহাড় নামটা এরকম না যে পাহাড়টাই পুরো রঙিন বা রেইনবো কালারের পাহাড়, এরকম কিছু না। শুধু একটা পাথর আছে যেটা রঙিন। আর এমনি যেটা আমি জানতে পারলাম আমাদের ড্রাইভার আঙ্কালের কাছ থেকে, যে ওটা নাকি একটা খাদান ছিল, তো ওখানে কাজ করতো যারা, তারা নাকি বিভিন্ন কালারের পাথর পেতো, বিভিন্ন কালারের মানে কোনোটা হলুদ পেলো, তো কোনোটা গ্রে পেলো। তো সেটা নাকি কোনো একজন ইউটিউবার, এবার ট্রাইবালদের মধ্যেও যে ফোন থাকে না এরকম তো ব্যাপার নেই। আমরা তো আসার সময় একটা ট্রাইবালের হাতে দেখলাম অ্যান্ড্রয়েড মোবাইল, তো ওর জন্যই বলছি আর কি। খাদানের মধ্যে কাজ করা একজন কর্মী, তো খাদানের ওখানে কাজ করার কোনো কর্মী যে হয়তো মোবাইল ছিল যার কাছে, সে ছবি তুলে দিয়ে দেয়, তো সেটাই ভাইরাল হয়ে যায়। তারপর থেকে এই জায়গাটার নাম
রঙিন পাহাড় হয়ে যায়। এমনি ট্রাইবালদেরকে জিজ্ঞেস করলে কিন্তু এখানে সত্যি কথা বলতে ট্রাইবালরা জানেই না, কেন কি সেটা তো অনলাইনে ফেমাস হয়েছে না, মানে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়েছে। এমনি একটা শুধু পাথর রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পারো, আমি ছবি দিয়ে দিচ্ছি। এখন ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ওয়েদারটা ডিটোরিয়েট করে গেছে বলে আমরা যেতে পারছি না। আর এমনিতেও সকাল থেকে ভীষণ টায়ার্ড, অনেক হেঁটেছি, অনেক সাইট সিন করেছি, তো ওর জন্যে আমরা আরও রিস্ক নিচ্ছি না, অনেকটা হাঁটা আছে। আর বৃষ্টির মধ্যে তো আরোই রিস্ক নিচ্ছি না, কাদা ফাদা হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ সেটাও একটা রিজন। তো ওর জন্যে আমরা আর রঙিন পাহাড়ে গেলাম না। তো তোমরা আসলে যেতে পারো, যদি আউট অফ এক্সাইটেশন যেতে চাও যেতে পারো। সো সারাদিনের ক্লান্তির পরে আমরা অ্যাট লাস্ট হোমস্টেতে আসলাম। এবার স্ন্যাক্স হয়তো দেবে, তো একটা আফসোস রয়ে গেল যে রঙিন পাথরটা দেখতে পেলাম না। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। এই বৃষ্টিটা না থাকলে হয়তো আমরা ডেফিনেটলি রঙিন পাথরটা দেখতে পারতাম। যাই হোক, তো একটা জিনিস জানতে পারলাম আমাদের ড্রাইভার আঙ্কেলের কাছ থেকে, সেটা তোমাদেরকে শেয়ার করি। যে আর বাবা বলবে, বাবা ইন্টারেস্টেড এটা বলতে। এটা আমি বলি অ্যাকচুয়ালি কি, এই সব জায়গা তো আগে মাওবাদী জায়গা ছিল, এখন তাদের আলো মানে শিক্ষার আলোতে আনছে সরকার, বিভিন্ন রকম কাজ দিয়েছে, মানে তাদের সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড। তো সেমনি একটা ড্যাম, যে জায়গাটার নাম আমার আমরা গেলাম ধাঙ্গি কুসুম ফলস। কুসুম ফলসে যখন গেছিলাম, তো ওই আমাদের যে ড্রাইভার ছিলেন তাই বুঝলো যে এই যে ধাঙ্গি কুসুম ফলসের যে লোকটা গাড়ির নাম্বার এন্ট্রি করছিল, সে একজন মাওবাদী ছিলেন, এখন সরকারি চাকরি পেয়ে কাজ করছে। আর সে হয়তো 5টার সময় 5টা অবধি টাইমিং রয়েছে, তারপরে আর কাউকে ওখানে ঢুকতে দেবে না। ধাঙ্গি কুসুম ফলস মানে আমি হুদহুদি ফলসের কথা বলছি। এই ফলসটা কিন্তু সেই হুদহুদি ফলস না যেটা রাঁচিতে রয়েছে। রাঁচিতে হুন্ড্রু ফলস আছে, ওটাকেও হুদহুদি ফলস বলা হয়। যাই হোক, তো আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই হোমস্টেটার ভাড়া কত? এই হোমস্টেটা 1400 টাকা পার হেড, মানে ফুডিং লজিং দুটো নিয়ে। মানে এখানে না সত্যি কথা বলতে কি ফুডিংটা দরকার, কারণ কোনো দোকান নেই এখানে, মানে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি দৌড়াচ্ছে, একটা চায়ের দোকান পর্যন্ত নেই, মানে শুধু জঙ্গল আর জঙ্গল, নেটওয়ার্কও নেই, কিচ্ছু নেই। আর আদিবাসী এলাকা তো, কোনো একটা গ্রামে হয়তো 10টা বাড়ি, আবার অনেকটা যাওয়ার পর আবার একটা গ্রাম শুরু হলো, সেখানে হয়তো 3টে বাড়ি, এইরকম। মানে আদিবাসীরা মানে এইভাবে থেকেই অভ্যস্ত, আর মানে কিছু পাওয়া যায় না। ওই জন্য এখানকার 2-3টে যে কটা হোমস্টেই আছে, একটা তো ঝিনুক আছে, একটা এইটা আরও আছে 2-3টে, সবাই ওই একই সিস্টেম, ফুডিং এবং লজিং দুটোই করতে হবে, আর উপায়ও নেই, করতেই হবে। তো আমাদের 1500 টাকা চেয়েছিল, তো লাস্ট অবধি আমরা একটু রিকোয়েস্ট করার ফলে 1400 টাকা করে নিচ্ছি পার হেড, পার ডে পার হেড। কিন্তু এটা বলবো যে ঘুরতে গেলে তো দেখো, যদি তোমার মেন উদ্দেশ্য থাকে যে তুমি সব সাইট সিইং কমপ্লিট করবে, ভালো করে দেখবে, তাহলে খাবারটা তো একটু স্যাক্রিফাইস, কোনো দিকটা তো স্যাক্রিফাইস করতে হবে। আমাদের যদি ইচ্ছা হয়, আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম টাইম যদি সকালে বেরোই বা বিকেল নাগাদ ঢুকি, তো আমরা লাঞ্চটা ক্যারি করি। তো সেই অপশনটা এখানে নেই, তোমাদেরকে এখানে ফুডিং লজিং নিতেই হবে। আমরা যেরকম কালকে বেরোচ্ছি, কালকে আমাদেরকে যদি থাকতাম, তাহলে কালকে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টও নিতে হতো, লাঞ্চও নিতে হতো, ডিনারও নিতে হতো। আজকে যে সমস্যাটা হয়েছে, আমাদেরকে অর্ধেক সাইট সিইং কমপ্লিট করে এসে এখানে লাঞ্চ করতে হলো, তারপরে গিয়ে আবার বাকি সাইট সিইংগুলো করতে হলো। এই লাঞ্চটার টাইমিংটা যতটা খেয়েছে, সেই টাইমিংটা যদি আমরা পেতাম, তাহলে আজকে হয়তো আমরা রঙিন পাথরটা দেখতে পারতাম। কেন কি ওই টাইমিংটা ওখানে আমরা দিতে পারতাম রঙিন পাথরে, তখন বৃষ্টিটা আসতো না। তো এই জিনিসটা একটু মানে খুব সমস্যাজনক আমারও মনে হলো, যে ফুডিং তো আমরা নিজেরাই আমাদের নিজের অনুযায়ী করতে পারি, তাই না? তো ঘুরতে এসছি, ঘোরাটা ম্যান্ডেটারি, খাওয়াটা তো ম্যান্ডেটারি। সে আমরা হোটেলে
খেয়েও নিতে পারি। এখানে যদিও কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। এটা ইনক্লুডেড না, ইনক্লুডেড যেহেতু ফুডিং, লাঞ্চটাও ইনক্লুডেড। এবার আমরা যদি স্কিপ করে যাই লাঞ্চটা, তো সেই টাইমে আমরা বাইরে কোনো দোকানও নেই, কী খাবো, খাওয়ারও তো কোনো ব্যবস্থা নেই যে রাস্তায় কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবো। আমি তো ওই জন্য আমাদের লাঞ্চ এখানে করতেই হতো, ঘন্টাখানেক সময় এখানে চলে গেলে। আমরা যদি মেন্টালি প্রিপেয়ার থাকতাম আমরা কিন্তু লাঞ্চ ক্যারি করতাম। হ্যাঁ, সেটা যদি করতাম তাহলে আজকে আমরা রঙিন পাথর দেখতে পারতাম। তো এই সিস্টেমটা একটু, এবার এখানে যেরকম আর কি নিয়ম, কেন কি এটা পুরো জঙ্গল এলাকা, তো এখানে খাবার দাবার কোথাও পাওয়া যায় না। আর ওনারা আমাদের ট্যুরিস্টদের কথা ভেবেই তো এটা করেছেন যে আমরা কোথায় লাঞ্চ করব, ওর জন্যেই এই সিস্টেমটা যে ফুডিং তোমাদেরকে নিতেই হবে লজিংয়ের সাথে। আশা করি বোঝাতে পেরেছি। পকোড়া চলে এসছে। চা দেয়নি, আসছে। আচ্ছা, রাত্রেবেলায় হেভি লাগছে কিন্তু, সাথে বৃষ্টি হচ্ছে। ভালো বানিয়েছো না? পকোড়া খাওয়া হচ্ছে, সাথে বৃষ্টি। মজাই আলাদা। হ্যাঁ, পুরো নেটওয়ার্ক নেই, পুরো শান্তি, একদম ক্রাউডলেস, নিরিবিলি। খুব ভালো। এটা এক্সপেরিয়েন্স করতে কিন্তু আসতে হবে। এই ঢুকলাম। কি দারুণ। বস না, কোলে প্লেটটা নিয়ে বস, বা প্লেটটা নিচে নামিয়ে দে। চিনিটা ঠিক আছে না? চিনি একদম পারফেক্ট। এখানটা বস। আশেপাশে শালপাতায় মোড়া আমাদেরকে, কি এটা কাবাব না? হ্যাঁ, শালপাতায় মোড়া, ওই ভাপা টাইপের, চিকেন ভাপা টাইপের কিছু, চিকেন ভাপাই হবে, বা পাতুরি, বা চিকেন পাতুরি বলা যায়, বা চিকেন ভাপা। মানে এখানে ওই শালপাতার গন্ধটা বেরোবে। আমরা বিভিন্ন পাতায় খাই না, কলা পাতায় মোড়া খাই, এখানে হচ্ছে এটা শালপাতায় মোড়া। কত দাম? 250 গ্রাম নাকি? তাই না? কি পাতাটা সরিয়ে দেবো? 250 গ্রাম 250 টাকা। তারা একটু খেয়ে দেখে হচ্ছে রিভিউ দাও। ট্রাইবালের ভাপা চিকেন, যেটা বাড়িতে মোটামুটি ঠিক আছে, আমার ট্রাইবেলদের বানানো তো খারাপ বলবো না, নুন কম। আচ্ছা, বেশি মশলা না। সো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এর পরের এপিসোডটা ভীষণ ইনফরমেটিভ হবে। ঝিলিমিলির ব্যাপারে সমস্ত তথ্য তোমরা পরের এপিসোডে পেয়ে যাবে, আর কি কি সাইট সিইং আছে সেটাও তোমাদেরকে দেখাবো। সো এই এপিসোডটা নিশ্চয়ই দেখো, আর এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ।